হাল ধরেছিলাম। আমাদের করোনার পরপরই যে ইলেকশনটা হয়েছিল সেটাতেই কিন্তু আমি হয়ে এসেছি। সেখান থেকে এই সমিতিটাকে কিন্তু আমি রান করে গিয়েছি, কিছুই কিন্তু বসেছিল না যে করোনার কারণে এটা থেমে গিয়েছে ওটা থেমে গিয়েছে, কোনো কিছুই থেমেছিল, সবকিছুই চলছিল। এবং যে কাজগুলো হয়তো বা আপনার প্রত্যাশা হিসেবে এই কাজ মনে ছিল যে কাজগুলো করবেন করতে পারেনি, যেটা আগামীতে নির্বাচিত করবেন, আমরা খুবই চাই যে যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সামনে যে ভবনটা উদ্বোধন করেছে, আমরা চাবো যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন, মানে তথ্য প্রতিমন্ত্রী উনি এসে বলেছেন 2 বছরের মধ্যে উনি এই ভবনটি ওপেনিং করবে। তো নির্বাচিত হয়ে আসলে আসলে সেটার দিকেও আমাদের একটা নজর থাকবে, যাতে ভবনটি হয়ে আসলে এফডিসির জন্য খুব উন্নয়নমূলক কাজ হবে। আর আরেকটি সবচেয়ে বড় কাজ যেটা ছিল যে আমাদের সাথে কিন্তু এখন একাত্মভাবে আছে হলো হল মালিকরা। হল মালিকরা কিন্তু এফডিসির সাথে ছিল না, ওনারা শিল্পী সমিতির সাথে তো ছিলই না, তো অনেক দূরে ছিলেন। সেখান থেকে কিন্তু হল মালিকরা আমাদের একই ছাদের নিচে এখন আছে। হলগুলার জন্য যাতে সংস্কার হয়, হলগুলা যাতে মানে নতুন হল যাতে হয়, সেটার জন্য কিন্তু আমরা এখন কাজ করছি এবং সেই কাজটা কিন্তু আমরা করে যাব। তথ্যমন্ত্রী বলেছেন আগামী 2 বছরের মধ্যে চেহারাই পাল্টে দেবে, সেই চেহারা পাল্টানোর যে সংগ্রাম বা যে পথ চলায় সেখানে আগামীতে শিল্পী সমিতি নির্বাচিত হবে, কতটুকু ভূমিকা রাখবেন বা কিভাবে রাখবেন? দেখেন, আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। আমার কাছে মনে হয় যে একা কোনো কিছুই একজন মানুষের পক্ষে করা সম্ভব না। তথ্যমন্ত্রী যেহেতু বলেছেন, তথ্যমন্ত্রীর সাথে আমাদেরকেও যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন স্পেশালি প্রযোজক সমিতিটা খুব বেশি দরকার এখন। প্রযোজক সমিতি যেটা আসলে যে সমিতিটা ছাড়া এই পরিচালক এবং তারপরে তো শিল্পী, তারপর হলো ক্যামেরা অ্যাসোসিয়েশন, আমার মনে হয় যে প্রযোজক সমিতিটা এই মুহূর্তে আমাদের খুব দরকার। প্রযোজক সমিতির যে মামলা আছে যেটা আছে সেগুলো যাতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, প্রযোজক সমিতির ইলেকশনটাও যাতে হয়ে যায়। আমরা চাবো ওনার হাতটা শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তথ্যমন্ত্রীর হাত ধরে, স্পেশালি আমি নির্বাচিত হয়ে আসতে চাইলে শিল্পী সমিতি ওনার হাতে হাত রেখে হাত শক্তিশালী করার জন্য আমরা ওনার সাথে কাজ করবো। শেষ প্রশ্নটা যে আপনার যারা অবশ্যই নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা, আপনার আর একটা প্যানেল রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকবে আপনি বলতে পারবেন? একটাই উদ্দেশ্য, ওনাদের উদ্দেশ্য যেটা বলতে চাই যে শুভকামনা। আসলে আমার প্রতিদ্বন্দ্বী যিনি করছেন দীপজল সাহেব, ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যে আমার কাছে আসলে এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম, আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি প্রতিদ্বন্দ্বী করছি। এটা মনে হয় আমার 18 বছরের অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ কি, এত তাড়াতাড়ি একজন শিল্পী এই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও তো অনেক কঠিন একটা ব্যাপার। আর আমি একটা ফিমেল আর্টিস্টদের জন্য একটা কথা বলবো যে আমাকে আবার নির্বাচিত করেন। আর এই চেয়ারটা যেহেতু একজন ফিমেল আজ পর্যন্ত আসেনি, কোনো মহিলা সাধারণ সম্পাদক আসেনি, আমাকে আবার নির্বাচিত করেন এবং আপনি আবার নেক্সট নির্বাচিত হওয়ার জন্য রেডি হন। কারণ আমার মনে হয় যে আমার হাত ধরে সাধারণ সম্পাদক পদটা যেহেতু একজন নারী হিসেবে আসছে, আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পারবো যে সভাপতি একজন নারী আসবে। তাই আমি বলবো যে নারী ভোটারদের প্রতি আপনারা যদি দেশ বিদেশে যেখানেই আছেন আপনারা আসেন 19 তারিখে এসে আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করেন। একটি প্রশ্ন বলি, গত নির্বাচনে একটা পক্ষে বলেছিলেন যে আপনার নির্বাচনে যদি জয়লাভ না করেন তাহলে কি আপনি নির্বাচনকে মেনে নেবেন? তো তিনি বলছেন না, অসম্ভব, আমি নির্বাচনে জয়লাভ করবোই। প্রশ্নই আসলে যে কথাটা গিয়ে দিয়ে গেছেন যে হয়তো তুমি তাদের উনি হয়তো নির্বাচন আপনাকে একই প্রশ্ন, যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, নির্বাচনে যেই সেটা মেনে নেবেন? দেখেন, আমি তো সুষ্ঠু সুন্দর নির্বাচনের পক্ষেই সবসময়, কারণ আমি ন্যায়ের পক্ষে অলওয়েজ। যে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে, আমরা এখনো দেখছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা হবে, তাহলে যেটা হবে অবশ্যই সেটা মেনে নিব। কিন্তু আমার যে জয় নিয়েও কিন্তু আমি 100% আশা করি। সর্বশেষ প্রশ্ন যদি বলি, আপনি যদি নির্বাচিত হন বা আপনার প্যানেল যদি নির্বাচিত হন, বিপক্ষ প্যানেলকে নিয়ে কিভাবে কাজ করবেন? আর আপনি যদি পরাজিত হন, বিপক্ষে ওই প্যানেলের কাছে কি প্রত্যাশা থাকবে বা কিভাবে কাজ করবেন? বিপক্ষ প্যানেল আগেরবার আপনারা যেটা করেছিলেন, আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল, আপনারা আসেননি। মনে হয় আমি যদি নির্বাচিত হই আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ারগুলিতে এসে বসবেন এবং আমার পাশেও বসবেন। আর যদি ওনারা নির্বাচিত হয়, আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করবো আপনারা উন্নয়ন করবেন। যারা
ছাড় দিয়ে দিন টাকাটা আপনি লাইভ মারি দিচ্ছেন আমাদের তো না আবার এই হলো ফুটেজ ঠিক করে দিয়ে নেবেন কোন জায়গা চলবি ঠিক করে দিব কিভাবে ঘুম ধরা দিচ্ছেন না আপনার ঘুম ধরার কারণে হলো আমি ছাড়ি দিতে পারিনি তা নাহলে আমি এইখানে ভাই দর্শক দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছে নিপুণ প্যানেলের স্লোগান। ভাই দূরে থেকে তো নেওয়া যায় না। সবার আগে নেত্রী সবার নেত্রী সবাই বলে বিপুল ভোটে 19 তারিখে সবার আগে সবাই বলে এবার যাবে দর্শক দেখতে পাচ্ছিলেন স্লোগান দিচ্ছে নিপুণ আপার স্লোগান। একে একে আপনাকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর মাত্র একদিন বাকি আছে, নির্বাচনের একদিন বাকি আছে। দেখতে পাচ্ছেন একে একে চলে যাচ্ছে ডিসি থেকে এবং নির্বাচনের গেছে দর্শক। দর্শক আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর মতো নির্বাচনের একদিন বাকি আছে। এখন সরগরম এবিসি। এবিসি থেকে সরাসরি আমি লিটন রোজারিও আছি আপনাদের সাথে। বিনোদন প্রকাশের লাইভ দিয়ে কমেন্ট করে বিনোদন প্রকাশের সাথেই থাকবেন। একের দরদি শিল্পী সমিতির এই নির্বাচনে দেখতে পাচ্ছেন এবিসি সরগরম এবং এবিসিতে সকল ধরনের শিল্পীরা এখানে রেডি। তারা খুব উৎসব মুখর পরিবেশে কালকে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে নির্বাচনের সব কিছু। দর্শক আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। দর্শক শিল্পী সমিতির সামনে সুনি রহমান এবং আরও শিল্পীরা সকলে এখানে আছে এবং তারা ঠিক যাচ্ছেন। সুনি ভাই একটু নির্বাচনের
নির্বাচন তার একদিন বাকি আছে, এখন কি প্রস্তুতি? প্রস্তুতি বলতে হচ্ছে যে আমার কাছে কিন্তু এই মুহূর্তগুলোই ঈদ মনে হচ্ছে, এই মুহূর্তগুলোই আমার কাছে নববর্ষ মনে হচ্ছে। কারণ সবচেয়ে বড় যে বিষয়টি দুদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনে 2022-এর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু একটি প্রতিবন্ধকতা ছিল যে অন্যান্য আদার্স যে সংগঠন রয়েছে যারা ভোটারের বাইরে যারা রয়েছে তারা প্রবেশ করতে পারবে না। এটি নিয়ে কিন্তু একটি দোটানা বিষয় কিন্তু এখানে আমরা লক্ষ্য করছিলাম। যেহেতু আমি এবারে নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি এবং যিনি এর আগে সাধারণ সম্পাদক ছিলেন নিপুণ আক্তার, তার প্যানেল থেকে নির্বাচন করছি। আরেকটা বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমি বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের কিন্তু প্রথম নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। তো ছোট পর্দা থেকে এসে আমি বড় পর্দায় আবারও নির্বাচন করব, এই জায়গাটি স্বপ্নের মতন লাগছে। আরেকটি সবচেয়ে বড় যে বিষয় যে যখনই আমরা দেখছিলাম যে অন্যান্য সংগঠনের মানুষ ঢুকতে পারবে না, তারপর কিন্তু প্রতিনিয়ত একটির পর একটা ফোন কিন্তু আমাদের কাছে আসা শুরু হয় যে তাহলে কি আমরা আমাদের পুরনো মানুষজনের সঙ্গে দেখা করতে পারবো না। এই বিষয় নিয়ে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে দেখেছি যে কে পারমিশন পাবে কে পাবে না, এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে। তবে আমি যেটি দেখছি যে এই নির্বাচনে আমাদের সম্মানিত নির্বাচন কমিশনার তারাও কিন্তু গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা কিছু সিস্টেম করেছে। আর আরেকটি বিষয় যে সারা দেশের যারা চলচ্চিত্র প্রেমী রয়েছে তারা কিন্তু একটি এই মুহূর্তটির জন্য অপেক্ষায় থাকে যে এফডিসিতে নির্বাচন হবে, আগের মতন সেই এফডিসির সামনে দিয়ে তারকারা, মান্না ভাইরা, সালমান ভাইরা, হ্যাঁ, শাবনুর আপারা, মৌসুমী আপারাদের প্রবেশ করতে দেখা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু এফডিসির যে সেই গেটটি কিন্তু ফাঁকা থাকতো, কিন্তু এই নির্বাচনে কিন্তু আবারও ভরপুর হয়ে ওঠে। তো সেই প্রেক্ষাপটে যেটি হচ্ছে যে অনেকে ধারণা করছে যে নর্মালি ডের মতন কি এফডিসিতে নির্বাচনে প্রবেশ করতে পারবে কিনা, কিন্তু এখানে আসলে যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আইডি দাঁড়িয়ে রয়েছেন বা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাই কেবলমাত্র এখানে প্রবেশ করতে পারবে। আর বিশেষভাবে ভোটারদের জন্য তো আলাদা অগ্রাধিকার আছেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অন্যান্য বারের মতন যে পারস্পরিক সাংঘর্ষিক একে অপরকে ছোট করে কথা বলা এই বিষয়গুলো দেখছি না। সেই ক্ষেত্রে অবশ্যই এই 2024-26-এর নির্বাচনটা আমি খুবই পজিটিভলি নিচ্ছি। আর আমি হচ্ছে মনে হয় সবচেয়ে নতুন মানুষ এবং নতুন ভোটার এবং নতুন প্রার্থী, কিন্তু আমার সাহসিকতা, আমি যেহেতু টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, সেই জায়গা থেকে এসে এফডিসির একটি মহৎ কাজের মধ্য দিয়ে কিন্তু আমার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছে। সারা দেশের মানুষ জানে যে সুন্দর একটি আধুনিক মসজিদ হয়েছে, যেটি আমি ক্ষুদ্র একজন মানুষ সেটি সমন্বয় করেছিলাম। তো যেহেতু মহৎ কাজের এবং সকলের ভালোবাসা নিয়ে আমি এই যাত্রাটি শুরু করেছিলাম, আমি আমার নির্বাচনে একজন প্রার্থী হিসাবে সকলের ভালোবাসা এবং এই মহৎ কাজের মধ্য দিয়ে আশাবাদী জয় লাভ করার। ধন্যবাদ সবাইকে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী, কারণ প্রত্যেকটি মানুষ, অনেকেই বলে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, কিন্তু সেই মানুষটি জানে যে নিজে আসলে কতটুকু ভালো। কারণ চার দেয়ালের ভেতরে আমি খারাপ কাজ করে এসে বাইরে এসে ভালো সাজলাম, সবাই আমাকে সালাম দিল, এটাই না। কিন্তু এফডিসির আমার চলচ্চিত্রের যাত্রাতে যেহেতু একটি মহৎ কাজের মধ্য দিয়ে এবং বেশ কিছু সোশ্যাল কাজের মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমি কাজ করে এসেছি, সেই ক্ষেত্রে আমি জানি আমার ভোটারদের প্রতি, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের প্রতি, একদম ডি বয় থেকে শুরু করে সর্বস্তরের যারা রয়েছেন সবাই কিন্তু আমার জন্য ভোট প্রার্থনা করছেন, ভোট চাচ্ছেন, এমনও বলছেন যে সনি তোমাকে ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এইরকম আওয়াজ বা এইরকম ভালোবাসা যে পাবে সে নিশ্চয়ই জয়ের ব্যাপারে খুব আশাবাদী হবে। সেটা হচ্ছে আসলে দেখেন, যেটি আমি বলি এখানে যে বিষয়টি, আমি যেহেতু এবছরই নতুন হয়েছি, কিন্তু এর আগেও কিন্তু আমাকে ভোটার করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি বরাবরই বলেছিলাম যে হ্যাঁ, সাংগঠনিক কিছু বিষয় থাকে যে বিশেষ অবদান বা ওই সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি থাকে তাকে কিন্তু সম্মানপূর্বক ভোটার করতে পারে। গত 2022-এ কিন্তু আমাকে ভোটার করতে চেয়েছিল, কিন্তু তখন আমার 2টি ছবি ছিল। আরেকটি প্রশ্ন মানুষ কিন্তু বলে যে ওনাকে তো চিনি না, ছবি তো দেখি নাই। আসলে আমরা নিজেরাই কয়টা ছবি দেখি। আগেকার যারা ছোট ছোট চরিত্র অভিনয় করতো তাদের সঙ্গে এখন আমরা 10টা ছবির হিরো রাস্তা দিয়ে গেলেও আমাদেরকে চিনে না। তো এই বিষয়টি কিন্তু থেকেই যায়। তো এখানে যে বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন,
আসলে এর আগে যারা কমিটিতে ছিল আপনারা জানেন 184 জন বাদ পড়েছিল, সেখান থেকে আদালত মামলা অনেক কিছুর পরে অনেকের মৃত্যু হয়েছে, স্ট্রোক করেছে, অনেকে কান্নাকাটি করেছে, অনেকে চোখের পানি ফেলে ফেলে কিন্তু এফডিসি থেকে বেরিয়ে গেছে। তো সেখান থেকে 105 জন সদস্য কিন্তু তাদের সদস্য পদ ফিরে পেয়েছে। তো যেহেতু 184-র মধ্যে 105 পেয়েছে, সেখানে তো আপনি আমাকে প্রশ্ন করেছেন মাত্র 2টি সদস্যের ব্যাপারে। এটা নিয়ে আসলে আমি খুব বিব্রত না, কারণ 184 জন শিল্পীর অস্তিত্ব কিন্তু ছিল এই শিল্পী সমিতিতে, এই ইন্ডাস্ট্রিতে। তারাই যখন হারিয়েছে, আমি 2 জনের ব্যাপারে কি বলবো? কিন্তু ঠিক নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হারিয়েছে। এটা এখানে আরেকটি বিষয় আছে, যেটি হচ্ছে যে আমি নিজেই খুব ভয়ে ছিলাম। এটা কি কোনো অভ্যন্তরীণ না, আমি বলি এটি হচ্ছে যে কিছু কিছু বিষয় থাকে। আপনি যদি এই সদস্য পদের কথাটি বলেন, আমাকে কিন্তু রুবেল ভাই এবং সুচরিতা আপনার প্রসঙ্গ টানতে হবে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম যে সদস্য পদ হারিয়েছেন চিত্রনায়ক রুবেল, সদস্য পদ হারিয়েছেন চিত্রনায়িকা সুচরিতা। সারা দেশের যারা রুবেল ভাই ভক্ত রয়েছে, সুচরিতা ম্যামের ভক্ত রয়েছে, তারা কিন্তু পুরো খেপে গেল। কাদের দিকে খেপে গেল? ক্যাবিনেটের প্রতি। কিন্তু আসলে কোন সদস্য পদ হারিয়েছে, এটি কিন্তু একটা সাংগঠনিক নিয়ম রয়েছে। আপনি যদি নির্বাচিত থাকেন, আপনাকে ভোটাররা ভোট দিয়ে পাশ করিয়েছে, কিন্তু আপনি সংগঠনের 3টি মিটিংয়ে, সর্বনিম্ন 3টি মিটিংয়ে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনি ভোটের মাধ্যমে যে পদটিতে আপনি মানে পাশ করেছেন, সেই জায়গার যে সদস্য পদটি রয়েছে, অর্থাৎ নির্বাচিত যে পদটি, সেটি কিন্তু বাতিল হয়ে যায়। তো এটা কিন্তু হয়েছে, কিন্তু সাময়িক যেটি সদস্য পদ যেটি শিল্পী সমিতির, এটি কিন্তু কারো বাদ হয়নি। কিন্তু এটি নিয়ে একটি ভুলভ্রান্তি এবং বিব্রতকর কিছু তথ্য ছড়িয়েছিল। তো এখানে যে বিষয়টি রয়েছে, চাঁদার বিষয় রয়েছে। আপনি ভোটারের আগে দেখবেন যে কোনো সংগঠনে আমি বলি, তো এখন যেটি হচ্ছে যে তাদের 2 জন, যেহেতু আমি নতুন ভোটার, আমি এবার যদি নির্বাচিত হই, সামনে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, অনেক তথ্যই কিন্তু আপনাদেরকে দিতে পারবো। এখনকার আমি যেহেতু নতুন ভোটার, আমি নিজেও কিন্তু তাদের মতনই একজন মানুষ ভোটার হয়েছে, সেক্ষেত্রে আসলে আমার জন্য এই বিষয়টা বলা খুবই টাফ। সর্বশেষ নির্বাচনে জয়ী হলে আপনি ভোটারদের জন্য কি করতে চান? শিল্পী সমিতির জন্য কি? আমি প্রথমে বলবো, আমি পাশ করি আর ফেল করি, আমি প্রতিটি সাংগঠনিক কাজে যারা নির্বাচিত হবে, কারণ 27 জন এক্সিকিউটিভ মেম্বার এখানে নির্বাচন করছে, আমি প্রত্যেকের সঙ্গে কাজ করব। যেমনটা আমি অভিনয় শিল্পীর সঙ্গে দেখেছি, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করে ফেল করেছে, তাদেরকে কিন্তু পয়লা বৈশাখ বিভিন্ন কাজে আমি তাদেরকে ইনভলভ করি, তারা যেন মনোবল না হারায়। আর যেহেতু আমি যেদিন ভোটার ছিলাম না, সেদিনই কিন্তু এই মহৎ কাজের মধ্য দিয়ে এফডিসির এই আধুনিক মসজিদ, যেখানে এফডিসির মানুষ আমাকে 15-20 লক্ষ টাকার একটি ফান্ডের কথা বলেছিল, সেখানে আমি 3 কোটি টাকার মসজিদ করে দিয়েছি। আমি দেইনি। চলচ্চিত্রের মানুষ যদি না চাইতো, তারা যদি ইবাদত মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস না করতো, ইবাদত বন্দেগী না করতো, তাহলে কিন্তু সেটা হতো না। তো যেহেতু মহৎ কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে এখানে যাত্রাটি শুরু করে দিয়েছে, আমি তো 3টা ছবি বানাইনি। যেহেতু 3 কোটি টাকা, এই সময় এসে 3টি ছবি হতো। কিন্তু আমি মনে করি চলচ্চিত্রের সম্মান, একজন টি-বয় থেকে পরিচালক, প্রযোজক, সকলের সম্মান আমার সম্মান। ইন্ডাস্ট্রি যদি বেঁচে থাকে, আমি বেঁচে থাকবো। আর সর্বশেষ যে অঙ্গীকার, পাশ করি আর ফেল করি, আমি সবসময় সকল কর্মকাণ্ডের সঙ্গে আমি একাত্মতা পোষণ করবো এবং তাদের সঙ্গে কাজ করব। এমন করব না যে পাশ করলাম, আমার চেহারায় কেউ দেখবে না, এ থেকে আমি বিরত থাকবো। ওকে, থ্যাংক ইউ।